আচ্ছা, তো আজকের টপিক হচ্ছে আমরা কি করে কোনো একটা ম্যানুফ্যাকচারিং কনসার্নের ফাইনাল অ্যাকাউন্ট প্রিপারেশন করব। ম্যানুফ্যাকচারিং কনসার্ন মিন্স যে ধরনের প্রতিষ্ঠানগুলো কোনো একটা প্রোডাক্টকে তৈরি করে, কোনো একটা প্রোডাক্টকে তারা পুরো শুরু থেকে বিল্ড করে জিনিসটাকে একটা ফিনিশড প্রোডাক্ট অব্দি কনভার্ট করে নিয়ে যায়, অ্যান্ড সেই ফিনিশড প্রোডাক্টটাকে মার্কেটে সেল করে টাকা আর্ন করে। বেসিক্যালি দ্যাট মিনস ম্যানুফ্যাকচারিং কনসার্ন। তো এবার ম্যানুফ্যাকচারিং কনসার্নের ক্ষেত্রে ফাইনাল অ্যাকাউন্ট তিনটে পার্টে ডিভাইড থাকে। তিনটে পার্টের মধ্যে প্রথম পার্টটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্ট, সেকেন্ড পার্ট হচ্ছে ট্রেডিং অ্যাকাউন্ট, অ্যান্ড থার্ড হচ্ছে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। আর ব্যালেন্স শিট তো প্রত্যেকটা কনসার্নকে করতেই হয়। এবার আমরা যদি ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্ট থেকে প্রিপারেশনটা শুরু করি, তাহলে ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্টটা প্রথমে আমাদের ভালো করে বুঝতে হবে যে ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্টে অ্যাকচুয়ালি আসবেটা কী কী। তো ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্ট বেসিক্যালি রিলেটেড উইথ অল দি ফ্যাক্টরি অ্যান্ড ডাইরেক্ট এক্সপেন্সেস হুইচ আর অকার্ড ইন এ ফ্যাক্টরি। মানে পুরোটাই ফ্যাক্টরি রিলেটেড। আমাদের ফ্যাক্টরিতে টোটাল যা এক্সপেন্স হচ্ছে পুরো একটা প্রোডাক্টকে রেডি করার জন্য, র ম্যাটেরিয়ালটাকে ফিনিশড গুডসে কনভার্ট করার জন্য যে যেই কস্টগুলো লাগছে, সেই সমস্ত কস্ট, সেই সমস্ত এক্সপেন্সেসগুলো আমরা ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্টের মধ্যে ইনপুট করব। ডেবিট দিকটা আমাদের এক্সপেন্সেস সাইড, আমরা এখানে সব কিছু অ্যাডজাস্টমেন্টটা করব। আর ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্টটা হবে অ্যাকচুয়ালি আমাদের ওই কস্টশিটের প্রিন্সিপালে। কস্টশিট যেরকম একটা চার্ট ওয়াইজ চলতো, যে প্রথমে আমরা র ম্যাটেরিয়ালের কস্টটা নিতাম, দেন তার সাথে ডাইরেক্ট ওয়েজেস, ডাইরেক্ট এক্সপেন্সেস যোগ করে প্রাইম কস্ট বার করতাম, দেন আমরা ফ্যাক্টরি ওভারহেডসগুলোকে এক এক করে কনসিডার করতাম, করে ফাইনালি একটা আমরা ওই মানে কস্ট পেতাম আর কি, কোনো একটা প্রোডাক্টের ফিনিশড গুডসের কস্টটা পেতাম, কত টাকা কস্ট লেগেছে জিনিসটাকে তৈরি করার জন্য। ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্টে আমরা সেই কাজটা করব। এবার ওই কস্টটা খুঁজে পাওয়ার কাজটা হয়ে গেলে তারপর আমাদের ফোকাস হবে হচ্ছে কি ট্রেডিং অ্যাকাউন্টে। ট্রেডিং আমরা কি করব, ওই কস্টটাকে কনসিডার করব, প্রোডাক্টটা বানাতে যে কস্ট লেগেছে তার সাথে আমরা মনে কর মার্চ করে দেবো হচ্ছে স্টকের ভ্যালুয়েশনগুলো। স্টক বলতে ফিনিশড গুডসের যে স্টক থাকবে। ট্রেডিং অ্যাকাউন্টের ফরম্যাট যেরকম থাকে, টু ওপেনিং স্টক, বাই দিকে বাই ক্লোজিং স্টক, তো এখানেও তাই, এখানেও ওপেনিং স্টক আসবে, বাট সেটা হচ্ছে কি ফিনিশড গুডসের ওপেনিং স্টক হবে, যে প্রোডাক্টটা তৈরি করা হয়ে গেছে। ম্যানুফ্যাকচারিংয়ে আমরা যেই মালটাকে তৈরি করব সেই মালটাকে তুলে নিয়ে এসে বসাবো ট্রেডিং অ্যাকাউন্টে, এটাকে এখানে সেল করে দেবো। সেল করে যে প্রফিটটা আমরা মোটা মোটাভাবে পাবো সেটাকে বলবো গ্রস প্রফিট। এবার ওই গ্রস প্রফিটের থেকে বাদ বাকি সমস্ত ইনডাইরেক্ট যা এক্সপেন্সেস থাকে সেগুলো প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে বাদ দিয়ে পেয়ে যাবো হচ্ছে নেট প্রফিট অ্যাকাউন্ট। আচ্ছা, তাহলে এবার হচ্ছে থিওরিটিক্যালি না বলে জিনিসটা একটা অঙ্কের মাধ্যমে দেখার চেষ্টা করি। দেখ, প্রথমত আমাদের কাছে একটা ইলাস্ট্রেশন রয়েছে, এটা চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ ইন্ডিয়ার একটা মানে খুব পপুলার একটা সাম, যেটাতে বুঝতে কিনা আমাদের পক্ষে ইজি হবে ব্যাপারটা। এখানে দেখ, প্রথমত আমাদেরকে এদিকে বাদিকে কিছু ইনফরমেশনসের মধ্যে প্রথমে বলেছে যে স্টক অন 1 এপ্রিল 2019, এর মধ্যে তিন প্রকারের স্টককে ওরা ইনপুট করেছে, একটা র ম্যাটেরিয়ালের স্টক, একটা ওয়ার্ক ইন প্রোগ্রেসের স্টক, আর একটা ফিনিশড গুডসের স্টক। এবার এক এক করে প্রত্যেকটা আইটেমকে আমরা একটুখানি বসানোর জিনিসগুলো দেখে নেব, কোথায় কোনটা যাচ্ছে আর কি সেটা। আচ্ছা, প্রথমত আমরা যেই হেডিংটা লিখবো আর কি ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্টটা তৈরি করার সময়, সেটা হচ্ছে ডেবিট সাইডে চলে আসতে হবে। প্রথমে আমরা নিয়ে নেব হচ্ছে র ম্যাটেরিয়াল কনজিউমড, তো হেডিং দিয়ে নেব র ম্যাটেরিয়াল কনজিউমড। র ম্যাটেরিয়াল কনজিউমডের মধ্যে কি কি আসতো, যদি একটু কস্টশিটটা মনে করতে পারিস তাহলেই দেখবি চট করে মনে পড়ে যাবে। কিছুই না, প্রথমে আমরা এখানে নেব হচ্ছে টু ওপেনিং স্টক অফ র ম্যাটেরিয়াল। র ম্যাটেরিয়াল ওপেনিং স্টক এখানে দেখ অঙ্কের মধ্যে দেখা যাচ্ছে, পরিষ্কার দেখতে পাচ্ছি আমরা 21,000 টাকা রয়েছে। 21,000 টাকা আমরা এখানে ফার্স্টের ঘরে ইনপুট করে দেবো, 21,000 রুপিস হয়ে গেল। এরপরের আমাদের কাজটা থাকে হচ্ছে পারচেসটাকে যোগ করে নেওয়া এর সাথে। যদি আমরা র ম্যাটেরিয়াল কিছু পারচেস করে থাকি, তো র ম্যাটেরিয়াল পারচেস করেছে, এখানে ইনফরমেশনটা খোঁজার চেষ্টা করবো একটুখানি কোথায় দেওয়া আছে। এখানে দেখ একদম নিচের দিকে 85,000 পারচেস বলে দিয়েছে, এই যে পারচেস 85,000। তবে সেই আইটেমটাকে আমরা আবার কনসিডার করবো এখানে। তারপরে লিখে দেবো এর সাথে অ্যাড পারচেসেস। এইটটি ফাইভ থাউজেন্ডের ওরা এখানে পারচেস করেছে। এবার এই র ম্যাটেরিয়ালগুলো পারচেস করার জন্য কিছুটা
আমাদের এই ক্যারেজ অন পারচেস দিতে হয়েছে। র ম্যাটেরিয়ালটা ফ্যাক্টরি পর্যন্ত তো নিয়ে আসতে হবে, তো সেই কাজটা করার জন্য এদের কিছুটা ক্যারেজ অন পারচেস দিতে হয়েছে। তো এবার এই ক্যারেজ অন পারচেসটা এটাও এক ধরনের ডাইরেক্ট এক্সপেন্স, মানে ম্যাটেরিয়াল মানে ফ্যাক্টরি রিলেটেড এক্সপেন্সেসই হলো, কিন্তু আমরা এটাকে এর মধ্যে আর কি লিখবো না। আমরা আপাতত পারচেসটাকে এখানে যোগ করে নেবো। পারচেসটা যোগ করলে 21,000 প্লাস 85,000 করে কত আসে, যা আসুক একটু ক্যালকুলেট করে নিই, দেখতে হবে এখানে কত আসে। তার আগে এটা এখানে বসানোর আগে আরেকটা জিনিস বাদ দিতে হবে, সেটা হচ্ছে ক্লোজিং স্টক অফ র ম্যাটেরিয়াল। পুরোই ফরম্যাট অনুযায়ী আমরা যাচ্ছি আর কি, কস্ট যে ফরম্যাট ছিল। ক্লোজিং স্টক অফ র ম্যাটেরিয়াল কত টাকা বলে দিয়েছে অঙ্কের মধ্যে, 16,200 বলে দিয়েছে। আচ্ছা, তো একটা কাজ করি, লিস্টটা একবারে বসিয়ে নিই, এখানে বসিয়ে নিয়ে আলটিমেট ফিগারটা ওই পাশে পাঠিয়ে দিই, তাহলেই হয়ে যাবে। তো এই র ম্যাটেরিয়ালের কস্টটা পুরোপুরি আমরা এখানে র ম্যাটেরিয়াল কনজিউম যেটা হয়েছে আর কি, তার কস্টটা আমরা এখানে পেয়ে যাচ্ছি 89,800। 89,800 এই কস্টটা পেয়ে গেলাম। এই যে এখানে ক্লোজিং স্টক অফ র ম্যাটেরিয়াল 16,200 টাকা বলে দিচ্ছিল নিচের অ্যাডিশনাল ইনফরমেশনগুলোর মধ্যে, সেটা আমরা এখানে লিখে দিলাম ক্লোজিং স্টক অফ র ম্যাটেরিয়াল। আচ্ছা, এরপরে চলে আসবে আমাদের ওপেনিং স্টক অফ ওয়ার্ক ইন প্রোগ্রেস। যদি কিছু থেকে থাকে ওয়ার্ক ইন প্রোগ্রেসে থাকে, একটা ওপেনিং স্টক অঙ্কের ওখানে বলে দিয়েছে যে 9,500 টাকা ওপেনিং স্টক ছিল, মানে যেই প্রোডাক্টটা এখনো কমপ্লিট হয়নি অথচ যেটার ওপর কাজ চলছে, ফিনিশ গুডসে পুরো কনভার্ট হয়ে যায়নি অথচ ওটার উপরে কাজ চলছে, সেটা এখানে বসিয়ে দেবো। টু ওপেনিং স্টক অফ ওয়ার্ক ইন প্রোগ্রেস। ওপেনিং স্টক অফ ওয়ার্ক ইন প্রোগ্রেসটা আমরা এখানে এবার ইনপুট করে দেবো। 9,500 যা ছিল অঙ্কের মধ্যে, এটা বলেছে 9,500 টাকা, একদম প্রথম দিকে ছকের মধ্যে সেকেন্ড লাইনে রয়েছে ওপেনিং স্টক অফ ওয়ার্ক ইন প্রোগ্রেস, বসিয়ে দিলাম। এবার এক এক করে আদার যে সমস্ত এক্সপেন্ডিচারগুলো আমাদের ফ্যাক্টরি রিলেটেড সেগুলো এক এক করে বসাতে থাকবো। প্রথমেই চলে আসবে টু ওয়েজেস। ওয়েজেস কত টাকা দেওয়া রয়েছে এখানে, ওয়েজেস দেখতে পাচ্ছি 13,000 টাকা দিয়েছে। এটা রিলেটেড কোনো অ্যাডজাস্টমেন্ট আছে কিনা একবার দেখে নিই। অ্যাডজাস্টমেন্ট বলতে কি বলতে চাইছি, এই যে নিচে যে অ্যাডিশনাল পয়েন্টগুলো আমাদের বলে দিয়েছে, যেটা কিনা ফাইনাল অ্যাকাউন্টটা বানানোর সময় আমাদের মাথায় রাখতে হয়। আর একটা জিনিস বারবার করে বলেছি মাথায় রাখতে, সেটা হচ্ছে যে প্রত্যেকটা অ্যাডজাস্টমেন্ট যে কোনো দুটো প্লেসে আসবেই আসবে। তো এখানে ওয়েজেসের সঙ্গে আমাদের একটা অ্যাডজাস্টমেন্ট দেখতে পাচ্ছি, স্যালারিজ অ্যান্ড ওয়েজেস বলেছে আউটস্ট্যান্ডিং 900 টাকা আর 2,000 টাকা হচ্ছে রেসপেক্টিভলি। দ্যাট মিনস স্যালারিজ 900 টাকা দেওয়া হয়নি আর ওয়েজেসের মধ্যে 2,000 টাকা রয়েছে যেটা এখনও পেমেন্ট বাকি রয়েছে। তাহলে ওয়েজেস পে করেছিল হচ্ছে 13,000, এটা এখানে লিখে নেবো ফার্স্ট কলামে। এর সাথে অ্যাড আউটস্ট্যান্ডিং ওয়েজেস। আউটস্ট্যান্ডিং ওয়েজেস এখানে 2,000 টাকা বলেছিল, যোগ করে সেকেন্ড ঘরে পাঠিয়ে দেবো 15,000, হয়ে গেল 15,000 টাকা পাঠিয়ে দিলাম এখানে। এরপরে চলে আসবে ক্যারেজ অন পারচেস। টু ক্যারেজ অন পারচেস বলে লিখে দেবো, ক্যারেজ ইনওয়ার্ড যেটাকে বলে আর কি। এবার ক্যারেজ অন পারচেস কত টাকা বলেছে আমাদের অঙ্কটার মধ্যে, এখানে দেখতে পাচ্ছি ক্যারেজ অন পারচেস 1,500 টাকা দেওয়া রয়েছে। তো এই 1,500 টাকা ক্যারেজ অন পারচেস এবার বসিয়ে দেবো এর মধ্যে, খুব সিম্পল 1,500। আচ্ছা, হয়ে গেল। এরপরে দেখ বলেছিল এখানে হচ্ছে রিপেয়ার্স টু প্ল্যান্ট, প্ল্যানটাকে রিপেয়ার করতে হচ্ছে, যেহেতু আমি ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্টটা এখানে প্রিপারেশন করছি, তার জন্য আমাদেরকে প্ল্যান্টের যে রিপেয়ার মানে আর কি রিপেয়ার কস্ট, সেটাকে আমরা ম্যানুফ্যাকচারিং এর মধ্যে নেব। তো তাই জন্য এখানে আমরা বসিয়ে দিলাম টু রিপেয়ার টু প্ল্যান্ট। রিপেয়ার টু প্ল্যান্ট 1,100 বলেছে, বসিয়ে দিলাম এখানে। আচ্ছা, আর কি আছে, আর এখানে বলে দিয়েছে আমাদের রেন্ট, রেন্টের কথা বলেছে। আচ্ছা দেখ, রেন্ট তো এখানে দিয়েছে, এবার রেন্টের মধ্যে কত টাকা টোটাল রেন্ট দিয়েছে দেখ, নিচের অ্যাডজাস্টমেন্টটা পড়লেই বোঝা যাবে যে এখানে বলে দিয়েছে যে আমাদের টোটাল অফিস প্রিমাইসেসের মধ্যে 1/4 এরিয়া, টোটাল যা এরিয়া রয়েছে তার মধ্যেকার 1/4 এরিয়াটা অফিস প্রিমাইসেসের হিসেবে ইউজ করছে ওখানে। অফিস প্রিমাইসের জন্য 1/4 এরিয়া ইউজ করা হচ্ছে। তাহলে এবার অফিস এরিয়ার পারপাসের জন্য আমাদেরকে 1/4 যদি ইউজ করে, তাহলে বাকি 3/4 পোর্শন যেটা কিনা ফ্যাক্টরিতে অকুপাই করে রেখেছে বা ফ্যাক্টরিতে আর কি ইউজ করেছি আমরা, তাহলে এবার রেন্টের 6,000 টাকা ছিল এখানে। রেন্টের 6,000 টাকার মধ্যে
3/4 পোর্শন ফ্যাক্টরিতে ইউজ করছে, আমরা এটা ধরে নেব। টু রেন্ট বলে লিখবো। কত টাকা রেন্ট দেওয়া রয়েছে দেখতে পাচ্ছি এখানে 6,000 টাকা। তো 6,000 ইন্টু 3/4, সরি এটা হচ্ছে 4 হবে, 3/4 কিন্তু। আচ্ছা 6,000 ইন্টু 3/4 করলে কত আসে চেক করানোর চেষ্টা করি একটুখানি। আচ্ছা ক্যালকুলেট করতে একটু সময় লেগে গেল, কারণ ক্যালকুলেটরটা আমার সামনে ছিল না। তো এটা করতে গিয়ে আমরা পেয়ে যাচ্ছি 4,500 টাকা রেন্টের যে পোর্শনটা ফ্যাক্টরির কাজে লেগেছে। আচ্ছা 4,500 পেয়ে গেলাম এখানে রেন্ট। আচ্ছা রেন্ট ছাড়া আর কি ছিল দেখ, এখানে বলেছিল হচ্ছে লাইটিং। এবার লাইটিংয়ের মধ্যে রেন্ট, লাইটিং এগুলো সব কটাই লাইটিংয়ের মধ্যে বলছে একদম নিচের দিকের পয়েন্টটা দেখ, লাস্টের দিকের পয়েন্টটা, লাইটিং ইজ টু বি চার্জড অ্যাজ টু 2/3 টু ফ্যাক্টরি অ্যান্ড 1/3 টু অফিস। 3 ভাগের মধ্যে 2 ভাগ ফ্যাক্টরির জন্য লাইটিংয়ে লেগেছে, বাকি 1 ভাগ হচ্ছে অফিসের জন্য। তাই এখানে আমরা টু লাইটিং বলে টোটাল লাইটিং যে এক্সপেন্স ছিল আমাদের, মানে 1,350 টাকা, তার 2/3 অংশ ফ্যাক্টরিতে লেগেছে বলে সেটাকে এখানে কনসিডার করব। ক্যালকুলেট করলে দেখতে পাবে এটা 900 টাকা আসবে। আচ্ছা এটা বসিয়ে দিলাম। আচ্ছা আরেকটা বলেছিল যে ডেপ্রিসিয়েশন করার জন্য, মেশিনারি ইজ টু বি ডেপ্রিসিয়েটেড বাই 10%, অফিস ফার্নিচার বাই 17/2%। যাই হোক, তা এবার মেশিনারি যদি 10% দিয়ে ডেপ্রিসিয়েট করতে বলে, তার মানে মেশিনারিটার ওপর দেখ, মেশিনারিটা বেসিক্যালি ফ্যাক্টরিতে ইউজ হচ্ছে, মেশিনারি ডেপ্রিসিয়েশন তো রুল ওয়াইজ এটা একটা ইনডাইরেক্ট এক্সপেন্স, এটা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে আনা উচিত। বাট অ্যাজ আমরা এখানে ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্ট বানাচ্ছি, মানে আমরা পুরোপুরি প্রোডাকশনের ওপর ফোকাস করছি, তাহলে ফ্যাক্টরির রিলেটেড যা এক্সপেন্সেস সেটাকে আমরা সেপারেট করে দেবো। তাই ফ্যাক্টরি রিলেটেড এক্সপেন্সেস হচ্ছে কি এখানে ডেপ্রিসিয়েশন অন মেশিনারি। তো তাই সেই কারণের জন্য ডেপ্রিসিয়েশনটাকে আমরা এইটার পার্ট হিসেবে কনসিডার করছি। টু depreciation on machinery। কত টাকা বলেছিল ডেপ্রিসিয়েশন হবে 10% দিয়ে। তো মেশিনারির ভ্যালু দেখতে পাচ্ছি উপরে দেওয়া রয়েছে এখানে, প্ল্যান্ট মেশিনারি 70,000 টাকা। 70,000 টাকা 10% মানে 7,000, যেটাকে আমরা মেশিনারি ডেপ্রিসিয়েশন হিসেবে কনসিডার করবো এখানে। হয়ে গেল। আচ্ছা এই পর্যন্ত তো লিখলাম। এবার নেক্সট স্টেপ হচ্ছে আমাদের ক্রেডিট দিকে দেখ, কিছু এখনো পর্যন্ত কিছু লেখা হয়নি। তো ক্রেডিট দিকে একটা করে আইটেম বসানোর চেষ্টা করবো এখন। কি কি আসবে ক্রেডিটে? প্রথমত আমি দেখতে পাচ্ছি যে আমাদের ক্রেডিট দিকে আসার নিয়মটা হচ্ছে আমাদের প্রথমত স্টক বসাতে হয়। স্টক বলতে কি স্টক? সেই স্টকটার মধ্যে হতে পারে আমাদের যদি কোনো র ম্যাটেরিয়ালের ক্লোজিং স্টক থাকতো, সেটা আমরা এখানে অলরেডি বাদ দিয়ে দিয়েছি, লেস ক্লোজিং স্টক অফ র ম্যাটেরিয়াল। তাহলে আর কি স্টক পড়ে রয়েছে আমাদের কাছে এখন? তোর হচ্ছে ওয়ার্ক ইন প্রোগ্রেসের যে স্টকটা, এই যে দেখ এখানে হচ্ছে সেমি ফিনিশড গুডস বলে 7,800 যেটা বলেছে নিচের দিকে, সেমি ফিনিশড গুডস এই 7.66 পেজে। এই সেমি ফিনিশড গুডস মানে স্টক অফ ওয়ার্ক ইন প্রোগ্রেস, ক্লোজিং স্টক অফ ওয়ার্ক ইন প্রোগ্রেস। এটা আবার ক্রেডিট দিকে ইনপুট করে দেবো। বাই স্টক অফ WIP মিনস হচ্ছে ওয়ার্ক ইন প্রোগ্রেস। কত আছে? 7,800 বসিয়ে দিলাম। এছাড়া আর একটা বলেছে এখানে যে এরা হচ্ছে স্ক্র্যাপ সেল করেছে, মানে উপরে ট্রায়াল ব্যালেন্সের ক্রেডিট দিকে দেখ, সেল অফ স্ক্র্যাপ বলে 2,500 লিখেছে, স্ক্র্যাপটাকে বিক্রি করে দিয়েছে। তো ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্টে আমরা ফ্যাক্টরি রিলেটেড এক্সপেন্স আর ইনকামগুলোকে দেখছিলাম। তো ফ্যাক্টরি রিলেটেড একটা ইনকাম হচ্ছে সেল অফ স্ক্র্যাপ। ফ্যাক্টরিতে মাল বানাতে গিয়ে কিছু একটা প্রোডাক্ট তো স্ক্র্যাপ হয়ে গিয়েছে, নষ্ট হয়ে গিয়েছে, সেটাকে স্ক্র্যাপ হিসেবে বিক্রি করেছে, টাকাটা আর্ন হয়েছে। তো এটাকে এখানে লিখবো বাই সেল অফ স্ক্র্যাপ। কত টাকা? 2,500 রুপিস বসিয়ে দিলাম। আচ্ছা আর ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্টে পাঠানোর মতো কিচ্ছু নেই। তো এবার ডেবিট সাইডটা যোগ করে নেবো, এদিকে বেশি হবে।
ডেবিট দিকটা যোগ করে দেখছি, এটা হচ্ছে 1,29,300 হচ্ছে। এই যোগফলটা এবার দুই পাশে লিখে দেব। 1,29,300। আচ্ছা, এবার এখান থেকে একটু ভুল দিকে বসিয়ে দিলাম এটাকে। ওকে, এটা এখানটায় বসতো অ্যাকচুয়ালি। আচ্ছা, এবার এখান থেকে এই দিকের যা যা ইনকাম ছিল এগুলোকে বাদ দিলে আমরা প্রোডাক্টের কস্টটা পেয়ে যাব। কস্ট কত টাকা পাবো? এই দুটো আইটেমকে বাদ দিয়ে দেখতে পাচ্ছি কস্ট পড়ে থাকছে আমাদের 1,19,000। তার মানে যা আমরা র ম্যাটেরিয়াল কাজে লাগিয়ে ফিনিশড গুডস বানিয়েছিলাম সেটা বানাতে গিয়ে আমাদের 1,19,000 এক্সপেন্স হয়েছে। এটাকে আমরা কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড বলবো। এটা কোথায় ট্রান্সফার করতে হয়? এটা আমরা ট্রান্সফার করি ট্রান্সফার টু ট্রেডিং অ্যাকাউন্ট। মানে আমাদের র ম্যাটেরিয়াল রিলেটেড যা যা খরচা হয়েছে সেগুলো সব কনসিডার করে আমরা ম্যানুফ্যাকচারিংয়ের কস্টটা পেয়ে গেলাম এখানে 1,19,000 টাকা। এটাকে আমরা এবার নিয়ে এসে বসিয়ে দেবো সোজা ট্রেডিং অ্যাকাউন্টে। ট্রেডিং অ্যাকাউন্টের ছকটা নিচে কাটা আছে, ট্রেডিং অ্যাকাউন্টে যেরকম হয় আর কি। তো ট্রেডিং অ্যাকাউন্টের শুরুতে আমরা কি লিখি? টু ওপেনিং স্টক। এখানেও টু ওপেনিং স্টক দিয়ে শুরু করব। টু ওপেনিং স্টক। আচ্ছা, এবার এখানে ওপেনিং স্টকের মধ্যে কোন স্টকটা বসাবো? দেখ, এখানে র ম্যাটেরিয়ালের স্টকটা আমরা ইউজ করে নিয়েছি। ওয়ার্ক ইন প্রোগ্রেস 9,500, এটাও আমাদের ইউজ করা হয়ে গিয়েছে। পড়ে রয়েছে খালি বাকি যেটা, সেটা হচ্ছে ফিনিশড গুডসের স্টক। ফিনিশড গুডসের স্টক ছিল 15,500। তো এখানে আমরা 15,500 যে ফিনিশড গুডসের স্টকটা, এইটাকে কনসিডার করব। বসিয়ে দেবো এই ঘরে সেকেন্ড কলামের মধ্যে 15,500। তারপর ওই দিকে ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্টের ক্রেডিট দিকে আমরা যেটা পেয়েছিলাম, এই যে 1,19,000 রুপিস, এইটাকে নিয়ে চলে আসবো সোজা আমাদের ট্রেডিং অ্যাকাউন্টের ডেবিট দিকে, এসে ইনপুট করে দেবো। কেন? ওখানে বলেইছিলাম যে ট্রেডিং অ্যাকাউন্টে পাঠাতে হবে। তো ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্টটা ক্রেডিট হয়েছিল আর ডেবিট করেছিলাম আমরা ওখানে ট্রেডিং অ্যাকাউন্টটা। তো ট্রেডিং অ্যাকাউন্টের ডেবিট দিকে এবার এটাকে লিখতে হবে। কি বলে লিখবো? টু কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড। কত টাকা হয়েছিল? 1,19,000 টাকা। বসিয়ে দেবো 1,19,000। হয়ে গেল। নেক্সট কাজ হচ্ছে আমাদের এবার ট্রেডিং অ্যাকাউন্টের আদার যদি কোনো এক্সপেন্সেস কিছু থেকে থাকে সেগুলোকে বসিয়ে দেওয়ার। তা মোটামুটি ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরির সমস্ত খরচাপাতি, ওয়েজেস ফোয়েজেস সব ওই আগের অ্যাকাউন্টে অ্যাডজাস্ট করে নিয়েছি। এখানে খালি আমরা ওপেনিং স্টকটা পুট করলাম, ফিনিশ গুডসের কস্টটা বসালাম, র ম্যাটেরিয়াল থেকে ফিনিশ গুডস বানানোর যে খরচা সেটা বসিয়ে দিলাম ডেবিট দিকে এক্সপেন্স সাইডে। ক্রেডিট দিকে লিখে দেবো বাই সেলসটা। রিটার্ন থাকলে রিটার্ন বাদ দিতাম, সেলের সাথে কোনো অ্যাডজাস্টমেন্ট বলে সেটা বাদ দিতাম। এখানে কিছুই বলেনি তাই শুধু সেলস বলে লিখবো। বাই সেলস। কত টাকা আছে সেলস? 1,67,200। এদিক থেকে দেখতে পাচ্ছি, দেখো অঙ্কে ট্রায়াল ব্যালেন্সটা একবার ফলো করবি এখানে করার সময়, তাহলেই বুঝে যাবি সেলসটা কি বলেছে। আচ্ছা, হয়ে গেল। নেক্সট চলে আসছে ক্লোজিং স্টক। ক্লোজিং স্টক মানে আবার বলছি এটা কিন্তু ক্লোজিং স্টক অফ ফিনিশড গুডস। ফিনিশড গুডসের ক্লোজিং স্টক কত বলেছে? ফিনিশড গুডসের ক্লোজিং স্টক 18,100, 18,100 টাকা বেসিক্যালি। তো এটাকে বসিয়ে দিলাম, দিয়ে ট্রেডিং অ্যাকাউন্টটা আমাদের এখানে কমপ্লিট হয়ে গেল। ট্রেডিংয়ে যে টার্চেসগুলো আনতাম ওইগুলো এখানে কিছু আনতে হলো না, কারণ এরা তো কোনো ফিনিশ প্রোডাক্ট পারচেসই করে না, এরা সেটাকে নিজেদের ফ্যাক্টরিতে প্রোডাকশন করছে। আচ্ছা, তো ট্রেডিং অ্যাকাউন্টের টোটালটা আমরা পাচ্ছি হচ্ছে 1,85,300। 1,85,300 পেয়ে গেলাম।
তার থেকে যা যা এক্সপেন্সেস মানে র ম্যাটেরিয়ালের যা কস্ট লেগেছে বানাতে গিয়ে সেই কস্টটা, আর ওপেনিং স্টক যেটা এখনও আমাদের বছরের প্রথম দিকে দেওয়া ছিল সেটাকে আমরা এর থেকে মাইনাস করে দেবো। মাইনাস করলে পাবো হচ্ছে 50,800। এই যে অ্যামাউন্টটা বেরোলো এইটা বেরোচ্ছে আমাদের গ্রস প্রফিট। এটাকে লিখবো হচ্ছে টু গ্রস প্রফিট। কোথায় ট্রান্সফার হবে? ট্রান্সফার টু পিএল অ্যাকাউন্ট। আচ্ছা, পিএল অ্যাকাউন্ট যেহেতু আমরা এখানে একসাথে নাম দিয়েছিলাম তাই একটা ছকের মধ্যেই করে দেওয়ার চেষ্টা করব। ছকটাকে একটু বড় করে নিতে হবে, চেষ্টা করে নিই ছকটা বড় করার। আচ্ছা, পিএল এর একটা ছক মোটামুটিভাবে একটা কাটলাম আর কি কোনো রকম। তো পিএল এর ছকে প্রথমে কি বসাবো আমরা? প্রথমে দেখতে পাচ্ছি এদিকে আমাদের স্যালারিজ দেওয়া রয়েছে, স্যালারিজটা বসিয়ে নেবো আগে। স্যালারিজ কত টাকা দিয়েছে? 10,000 টাকা। ফার্স্টের ঘরে রাখলাম কারণ স্যালারির সাথে অ্যাডজাস্টমেন্ট বলেছে কিছু। স্যালারির অ্যাডজাস্টমেন্টটা কি আছে? এই যে নিচে বলেছে স্যালারিজ আনপেইড ছিল 900, তো 900 টাকা এখানে বসিয়ে দিতে হবে যোগ করে। খুব ইজি, 10,900 হয়ে যাবে। কি বলে লিখবো? অ্যাড আউটস্ট্যান্ডিং স্যালারিজ, 900 টাকা যোগ করে বসিয়ে দিলাম। এরপরে দেখতে পাচ্ছি আমাদের এদিকে অঙ্কের মধ্যে রয়েছে ডেবিট সাইডে ট্রায়াল ব্যালেন্সের যে এই দিকটা ডেবিট দিকটা, এটা থেকে বসাচ্ছি। ডেবিট দিকে দেখতে পাচ্ছি রয়েছে হচ্ছে টেলিফোন, পোস্টেজ এটসেট্রা, এটাও লিখে দেবো টু টেলিফোন অ্যান্ড পোস্টেজ। টেলিফোন অ্যান্ড পোস্টেজের মধ্যে কত টাকা রয়েছে? 1,000 টাকা বলেছে, যা বলেছে তাই বসিয়ে দেবো, চিন্তা ভাবনা করার কোনো প্রয়োজন নেই। এরপরে রয়েছে রিপেয়ার্স টু ফার্নিচার। ফার্নিচারের রিপেয়ারটা তো ফ্যাক্টরি রিলেটেড না, এটা ইনডাইরেক্ট এক্সপেন্স, তাই জন্য টু রিপেয়ার্স টু ফার্নিচার। কত টাকা বলেছে রিপেয়ার্স টু ফার্নিচার? বাদিকে কোশ্চেনের মধ্যে দেখে নিবে একবার, 350 টাকা বসিয়ে দিলাম, 350 টাকা। তারপর বলেছে ডেপ্রিসিয়েশন অন ফার্নিচার, ডেপ্রিসিয়েশন অন ফার্নিচার কত টাকা ডেপ্রিসিয়েশন অন ফার্নিচার রয়েছে? 750 রুপিস, এটাও বসিয়ে দিলাম ডেবিট দিকে। এবার দেখ আমরা রেন্টের কিছুটা পোর্শন, এই যে রেন্ট বলেছিল না 6,000 টাকা, রেন্টের কিছুটা পোর্শন যেটা আমাদের নিচে মানে বলা ছিল ওখানে দেখ বলেছে অফিস প্রিমাইসেস অকুপাই 1/4 অফ টোটাল এরিয়া। টোটাল যে এরিয়া ওরা আর কি রেন্ট হিসেবে নিয়েছিল তার মধ্যে 4/1 ওরা অফিসের প্রয়োজনে ইউজ করছে। তো আমরা 4 মধ্যে 3 তো ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্টে নিয়ে নিয়েছিলাম এখানে। এই যে যেখানে আমরা হচ্ছে ওপেনিং স্টক আর কি বলে এটাকে লিখেছি, এই যে দেখ এখানে রেন্ট বলে 6,000 ইন্টু 3/4 ছিল, 4,500 এসেছিল, এটা আমরা অলরেডি এখানে বসিয়ে দিয়েছিলাম কারণ ওই পোর্শনটা ফ্যাক্টরিতে অকুপাই করেছিল রেন্টের টোটাল এরিয়ার মধ্যে। যে এলাকাটা ভাড়া নিয়েছে এরিয়াটা বা রুমটা, তার 4/1 আমাদের ফ্যাক্টরিতে লেগেছে, বাকি 3 এখানে পড়ে রয়েছে। তো রেন্টের বাকি পোর্শনটা, নাকি সরি আমি ভুল বললাম, মনে হচ্ছে উল্টো বললাম, রেন্টের টোটাল 4/3 ফ্যাক্টরিতে ইউজ হয়ে গেছে, তাহলে বাকি 1 পড়ে রইলো, সেই 1 হিসাবটা আমরা এখানে দেখাবো। টু রেন্ট কত আছে এখানে আমরা 1/4 নেব, রেন্টের টোটাল যে অংশ রয়েছে তার থেকে 1/4 নেব, 1,500 আসবে। 6,000 টাকার 1/4, 4/1 সরি। আচ্ছা, এবার বলেছে লাইটিং। ফ্যাক্টরিতে যেমন লাইট লেগেছে তেমনই লাইটিং তো অফিসেও লাগবে, তাই লাইটিংয়ের 2/3 পোর্শন বলেছিল ফ্যাক্টরিতে আর 1/3 হচ্ছে অফিসে, তাই এখানে আমরা 1/3 নিয়ে নেবো লাইটিংয়ের। 1,350-এর 1/3। আচ্ছা, লাইটিং হিসেবে 1/3টা নিয়ে নিলাম, 450 পেয়ে যাব, 450 টাকা। আচ্ছা, জেনারেল এক্সপেন্সেস ছিল এবার, সেটা বসিয়ে দেবো টু জেনারেল এক্সপেন্সেস 1,500, এটা পুরোটাই ইনডাইরেক্ট এক্সপেন্স, বসিয়ে দিলাম। এবার দেখ আমাদের অঙ্কে বলেছিল যে প্রভিশন ফর ডাউটফুল ডেটস, যেটা কিনা করতে হবে বলেছে যে 1% অন সেলস, সেলসের ওপর 1% প্রভিশন ফর ডাউটফুল ডেটস করতে বলেছে।
তো সেলসের ওপর 1% মিনস অঙ্কের মধ্যে সেলস বলে দেওয়া ছিল, দেখ 1,67,200, ওটার ওপর 1% নিতে বলেছে। ডেটরের ওপর আমরা ইউজুয়ালি নেই, কিন্তু এখানে বলেছে সেলের ওপর করতে। প্রভিশন ফর ডাউটফুল ডেটস, সেলস বলে দিয়েছিল অঙ্কের মধ্যে 1,67,200, যার ওপর 1% আমরা এখানে বসিয়ে দেবো প্রভিশন হিসেবে। তা এইটার ওপর 1% প্রভিশন যদি করি তাহলে কত টাকা আসছে, 1,672, ক্যালকুলেটারে করলে দেখতে পাবি 1,672 বসিয়ে দিলাম এটাকে ডেবিট দিকে, হয়ে গেল। আচ্ছা, এবার এক এক করে ডেবিট দিকে সবকটা আইটেম পিএল অ্যাকাউন্টে বসানো হয়ে গিয়েছে, ক্রেডিটের আইটেমগুলো এক এক করে বসিয়ে দেবো। প্রথমত তো গ্রস প্রফিটটা চলে আসবে এদিকে, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে বসিয়ে দিলাম বাই গ্রস প্রফিট, এটা ট্রান্সফার হচ্ছে ট্রেডিং থেকে, ট্রান্সফার ফ্রম ট্রেডিং অ্যাকাউন্ট। আমি পুরো পিডিএফটাই গ্রুপে দিয়ে দেবো, যখন অঙ্কটা একবার চেক করবি নিজে, একবার পুরো ভিডিওটা দেখবি, দেখার পরে অঙ্কটা নিজে করার চেষ্টা করবি, কোয়েশ্চেনটা সেপারেট আপলোড করবো, নিজে করার চেষ্টা করবি। আটকে গেলে পরে এই সলিউশনটা দেখে নিবি, সলিউশনের যে পিডিএফটা, দেন কোনো জায়গায় যদি এক্সপ্লেনেশন না বুঝিস ভিডিওটা একটু খুঁটিয়ে চেক করে নিতে হবে। আচ্ছা, গ্রস প্রফিট পেয়েছিলাম 50,800, বসিয়ে দিলাম 50,800 এখানে, সেমভাবে যেমন আছে আর কি গ্রস প্রফিটটা। এবার বাকি আইটেমগুলো ক্রেডিট সাইড থেকে এক এক করে তুলে নিয়ে এসে বসিয়ে দেবো এখানে। কি কি পাচ্ছি এখানে, ক্রেডিট দিকে অনেক কিছুই আসার মতো দেখতে পাচ্ছি না, অনেক কিছু আসার মতো নেই অ্যাকচুয়ালি। কমিশন রিসিভড হয়েছে, এটা একটা ইনডাইরেক্ট ইনকাম, বসিয়ে দেবো বাই কমিশন। কমিশন কত টাকা পেয়েছে, 450। আর একটা ওল্ড প্রভিশন দেখতে পাচ্ছি 1,650, এখানে তো 1,672 হলো, আর আগে থেকে 1,650 করা ছিল, তো এটাকেও বাই দিকে বসিয়ে দেবো ওল্ড প্রভিশন বলে, ওল্ড প্রভিশন ফর ডাউটফুল ডেটস। কত টাকা প্রভিশন ফর ডাউটফুল ডেটস বলেছিল, 1,650 টাকা, বসিয়ে দিলাম এখানে, আর কিছু আনার মতো নেই। আচ্ছা, এবার টোটালটা করে ফেলতে হবে, অ্যাকাউন্টটা একটু হিসাব করে নিতে হবে এখানে, আলাদা করে আর দেখালাম না, আমি হিসাবটা করে নিয়ে তারপর বলছি কত হবে আর কি। একটু ক্যালকুলেটারে করে নিবি, সংখ্যাগুলো তো দেখাই যাচ্ছে, 50,800 প্লাস 450 প্লাস হচ্ছে 1,650, টোটাল করলে আমরা সাম আপ করে যেটা পাবো সেটা দাঁড়াবে 52,900, বসিয়ে দেবো এখানে। যে দিকটা বেশি, ব্যালেন্স কী করে করতে হয় আরেকবার দেখে নে, প্রতিটা অ্যাকাউন্টের ব্যালেন্সিং করাটা কিন্তু ইম্পর্টেন্ট। এই পিএল অ্যাকাউন্টের ক্রেডিট দিকটা আমার কাছে মনে হচ্ছে দিকটা বেশি রয়েছে, তো এটাকে যোগ করে যে দিকটা বেশি হবে আর কি, দুপাশেই বসিয়ে দিবি। পেয়ে গেলাম 52,900। এখান থেকে এবার ডেবিট দিকের যা ইনডাইরেক্ট এক্সপেন্স, যা টোটাল এক্সপেন্স যা ছিল সেগুলোকে মাইনাস করে দেবো, করলে পরে যে অ্যান্সারটা পাচ্ছি, একটু ওয়েট কর, 15,450 সবগুলো যদি বাদ দিয়ে দিই তাহলে দেখতে পাচ্ছি এখানে রয়েছে হচ্ছে 34,778 পেয়ে গেলাম। এইটা বেরোলো আমাদের অঙ্কের নেট প্রফিট টু নেট প্রফিট। আচ্ছা, অলরেডি প্রায় 30 মিনিটের কাছাকাছি ভিডিওটা পৌঁছে গিয়েছে, এই পর্যন্ত অঙ্কটা যদি বুঝে গিয়ে থাকিস তাহলে তো খুব ভালো কথা। বুঝে গেলে পরে এই নেট প্রফিটটা নিয়ে আমরা এবার ব্যালেন্স শিট বানানোর কাজে একটু মনোযোগ দেবো। ব্যালেন্স শিট বানানোটা সো সিম্পল, মানে আর কি নেট প্রফিটটা খালি ট্রান্সফার করে আমরা এক এক করে অ্যাসেট লাইবিলিটিগুলো সেপারেট দিকে বসিয়ে দেবো। ব্যালেন্স শিটে আমরা কি জানতে পারি, ব্যালেন্স শিটে আমরা কোনো একটা অর্গানাইজেশনের ফিনান্সিয়াল কন্ডিশন সম্পর্কে একটা আইডিয়া পাই, তার আর্থিক অবস্থাটা কীরকম, তার কাছে কত টাকার অ্যাসেট রয়েছে, কত টাকার লায়াবিলিটিস রয়েছে, এইগুলো হচ্ছে ব্যালেন্স শিটের বিচার্য বিষয়, যেগুলো ডিসকাস করা হয় আর কি ব্যালেন্স শিটের মধ্যে, তার মধ্যে এইগুলো আসছে। এখানে কোনো এক্সপেন্সেস ইনকাম এগুলো কনসিডার করবো না আমরা, শুধুমাত্র মানে যত পার্সোনাল অ্যাকাউন্ট আর রিয়েল অ্যাকাউন্ট আছে তো সেগুলোই বসাবো। আর ফাইনাল অ্যাকাউন্টের বাকি পোর্শনটা মানে ট্রেডিং পিএল করার সময় যেমন আমরা একটা অ্যাপ্রোচ নেই, সেটা হচ্ছে অ্যাক্রুয়াল বেস অফ অ্যাকাউন্টিং। আরেকবার মনে করিয়ে দিই, অ্যাক্রুয়াল বেস অফ অ্যাকাউন্টিং হচ্ছে কোনো একটা পার্টিকুলার ইয়ারের খরচা, মানে আমাদের এখানে যেমন 31 মার্চ 2020 জন্য অঙ্কটা করতে দিয়েছে, তো ওই 2020 সালের 31 মার্চ পর্যন্ত
যত খরচ আমার ডিউ হয়েছে, মানে পেমেন্ট করার কথা, সব কিছু আমি কনসিডার করব ওই পার্টিকুলার পয়েন্ট অফ টাইমের জন্য। ওই ইয়ারের যা খরচ, ওই ইয়ারের যা ইনকাম, পুরোটা আমরা কনসিডার করব। যেই কারণে আমরা কিন্তু এখানে স্যালারির সাথে 900 টাকা আউটস্ট্যান্ডিং বলে যোগ করলাম, কারণ 10,000 টাকা অলরেডি পেমেন্ট হয়ে গিয়েছে, এটা পেইড পোর্শন, আর 900টা হচ্ছে আনপেইড। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই পেইড আর আনপেইড দুটো একসাথে মিলে এই পুরোটাই কিন্তু 2020 সালের এক্সপেন্স। যেহেতু দুটো 20 সালের এক্সপেন্স, তাই আমি দুটোকে যোগ করে নিয়ে 10,900 টাকা টোটাল, এটাকে আমরা পিএলএ কনসিডার করেছি। দেওয়া হয়নি কিন্তু 900 টাকা, স্টিল আমরা কনসিডার করলাম। কেন? কারণ এই এক্সপেন্সটা এই ইয়ারেরই, 2020-ই। এই জিনিসটার নামই হচ্ছে অ্যাক্রুয়াল বেস অফ অ্যাকাউন্টিং। শুধুমাত্র এই ইয়ারের, পার্টিকুলার ইয়ারের সমস্ত এক্সপেন্স, সমস্ত ইনকাম, শুধু সেগুলোকে আমরা কনসিডার করব। যদি আগামী বছরের কোনো এক্সপেন্স করতাম, সেটাকে আমরা লেস করে দিতাম, মানে অ্যাডভান্স স্যালারি কিছু থাকলে লেস করে দিতাম, কারণ ওটা নেক্সট ইয়ারের জন্য। ক্লিয়ার? এবার ব্যালেন্স শিটে যদি একটুখানি মনোযোগ দেওয়া যায়, তাহলে ব্যালেন্স শিটের ছকটা একটুখানি তো কোনো রকম হলো আর কি, খুব একটা ভালো হচ্ছে না, তো যতটা আর কি বোঝার মতো হলো এই রাতে ঘুমের চোখে ততটা আমি করে দিলাম। একটু কষ্ট করে বোঝার চেষ্টা করে নিতে হবে, তাহলে আশা করি অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, ব্যালেন্স শিটের কোনো রকম একটা ছক কাটা হলো। কোনো রকম ছকের মধ্যে নামকরণটা ঠিকভাবে হতে হবে। বাদিকেরটা হচ্ছে লায়াবিলিটিস, ডান দিকেরটা হচ্ছে অ্যাসেটস। মাল্টিপল ফাইনাল অ্যাকাউন্ট এর আগেও করেছিস, আর ব্যালেন্স শিট সম্পর্কে কম বেশি আইডিয়া আছে, এটাকে আর বেশি এলাবোরেট করে বলতে গেলাম না, শুধু ডেটটা বসিয়ে দেবো। ব্যালেন্স শিট অ্যাজ অন বলে দিয়ে ডেট বসিয়ে দেবো এখানে, 31/3/20, 2020 সালে 31 তারিখে। আচ্ছা, প্রথমে শুরুটা করব ক্রেডিট দিকের ক্যাপিটালগুলোকে নিয়ে। দেখ, সমস্ত লায়াবিলিটি কিন্তু ট্রায়াল ব্যালেন্সের ক্রেডিট দিকেই থাকবে, তো ওখান থেকে তুলে নিয়ে আসতে হবে একটা একটা করে। প্রথমে এখানে ক্যাপিটাল দেখতে পাচ্ছি, কত টাকা দিয়েছে ক্যাপিটাল? 1,00,000 টাকা, বসিয়ে দিলাম। এর সঙ্গে যোগ করার নিয়মটা হচ্ছে নেট প্রফিটের, নেট প্রফিটটা যোগ করতে হবে এর সাথে, তো নেট প্রফিট যোগ করব, খুব ভালো কথা। আমরাই ক্যালকুলেট করে রেখেছি একটু আগে নেট প্রফিট কত হয়েছিল, এই যে এইখানে 34,778, এটা নিয়ে বসিয়ে দেবো এখানে, 38,778 যোগ করলে পাচ্ছি হচ্ছে 1,34,778, এই অ্যামাউন্টটা। তাহলে ক্যাপিটালটা হয়ে গেল আমাদের এবছর 1,34,778। আচ্ছা, এবার এক এক করে বাকি লায়াবিলিটিসগুলো, যেমন এখানে একটা ব্যাংক ওভারড্রাফট বলে দিয়েছে, তো ব্যাংক ওভারড্রাফটটা আমার একটা লায়াবিলিটি, বসিয়ে দেবো ব্যাংক ওভারড্রাফট 8,500। ব্যাংক ওডি মানে ব্যাংক ওভারড্রাফট, শর্টকাটে লিখেছি, পরীক্ষায় কিন্তু পুরো কথাই লিখবি তোরা। আচ্ছা, নেক্সট রয়েছে সান্ড্রি ক্রেডিটর্স, তো ক্রেডিটর্স একটা লায়াবিলিটি, এটাকেও আনতে হবে এখানে। কত টাকা দিয়েছে ক্রেডিটর্স দেখে নিই একবার, 15,000, 15,000 টাকা আছে, বসিয়ে দিলাম 15,000 টাকা। বিলস পেয়েবেল একটা বলে দিয়েছিল এখানে, তাহলে এটাও চলে আসবে, বিলস পেয়েবেল 7,500 দেখতে পাচ্ছি রয়েছে, বসিয়ে দিলাম। আচ্ছা, এবার দেখ আমাদের স্যালারির মধ্যে একটা পোর্শন যেটা কিনা 900 টাকা ছিল, সেটা আর হচ্ছে ওয়েজেসটা আউটস্ট্যান্ডিং ছিল, মানে ওয়েজেস এখানে বলেছে 2,000 টাকা ওয়েজেস আনপেইড রয়েছে, আর 900 টাকা হচ্ছে স্যালারি আনপেইড রয়েছে। তাই যে দুটো আনপেইড জিনিস আউটস্ট্যান্ডিং আর কি রয়েছে, পেমেন্ট করার কথা ছিল এই বছর, কিন্তু পেমেন্ট করতে পারিনি, কোনো রিজন হতে পারে, ক্যাশের শর্টেজ থাকতে পারে, ওয়ার্কিং ক্যাপিটালে ঘাটতি থাকতে পারে, যাই হোক, তো সেই কারণে পেমেন্ট করতে পারিনি। এবার এই খরচটা কিন্তু 2020 সালেরই খরচ, তাই জন্য আমি ওটা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে অ্যাড করে নিয়েছিলাম এক্সপেন্সের ভিতরে, কিন্তু যেহেতু এখনও পেমেন্ট করা হয়নি, ফিউচারে গিয়ে আমায় পে করতে হবে ওই ওয়েজেস বা স্যালারিটা, তাই ওটা বর্তমানে আমার কাছে একটা লায়াবিলিটি হিসেবে ট্রিট হবে। তাই এখানে আউটস্ট্যান্ডিং ওয়েজেস অ্যান্ড স্যালারিজ কত টাকা, 2,900 টাকা টোটাল চলে আসবে এখানে, যোগ করে নিই ওয়েজেস আর স্যালারিটা একসাথে যোগ করে নিলাম, পাঠিয়ে দিলাম। আচ্ছা, লায়াবিলিটির দিকে দেখ আর কোনো কিছু বসানোর মতো নেই। এবার অ্যাসেট দিকে চলে আসবো। অ্যাসেটগুলো সন্ধান পাওয়ার জন্য আমাদের একটু, মানে ট্রায়াল ব্যালেন্সটার যেটা অঙ্কে দিয়ে দেবে, সেটার ডেবিট দিকটা ফলো করতে হবে। প্রথমত তো প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি রয়েছে,
প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি শুরুতে তো 70,000 টাকা ছিল, তার থেকে ডেপ্রিসিয়েশন বাদ গেছে, 70,000 মাইনাস 7,000, 63,000 পড়ে রয়েছে এখানে, লিখে দিলাম প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি। আচ্ছা, নেক্সট বলেছে অফিস ফার্নিচার, এটাতেও সেম, 10K বলেছিল, তার থেকে 750 বাদ দিয়ে দেবো, যেটা কিনা আমরা ডেপ্রিসিয়েশন করেছিলাম। এই যে অফিস ফার্নিচার ডেপ্রিসিয়েশনটা একবার দেখিয়ে দিই যাতে মনে পড়ে যায়। এই যে ডেপ্রিসিয়েশন অফিস ফার্নিচার 750, এইটাকে এখানে বসিয়ে দেওয়া হলো, নিয়ে চলে আসলাম এখানে, বসিয়ে দিলাম, মাইনাস হয়ে যাবে ডেপ্রিসিয়েশনটা যেটা দেখেছি এর আগেও, তো মাইনাস হয়ে গিয়ে 9,250 হয়ে যাবে এই অ্যামাউন্টটা। আচ্ছা, এবার ক্লোজিং স্টক অফ র ম্যাটেরিয়াল, ওয়ার্ক ইন প্রোগ্রেস, ফিনিশড গুডস, তিনটেই আমার কাছে অ্যাসেট। স্টকে পড়ে আছে, কিছুটা কাঁচামাল পড়ে আছে যেটা আমি প্রোডাকশন ইউজ করিনি, কিছুটা অর্ধ সমাপ্ত পণ্য মানে যেটা কিনা কমপ্লিট হয়নি কাজ, ওই অবস্থায় পড়ে আছে, ওটাও আমার অ্যাসেট, কারণ ওটাকে আমি কমপ্লিট করলে সেল করতে পারবো ফিনিশড গুডস হিসেবে। আর ফিনিশড গুডস তো রয়েছেই, তো এই ক্লোজিং স্টকের মধ্যে 3 রকমের আইটেম, র ম্যাটেরিয়াল প্লাস ডব্লিউআইপি প্লাস ফিনিশড গুডস। তিনটে কোথায় পাবো দেখ এখানে বলেছে, 16,200, 18,100 অ্যান্ড দি ফাইনাল ওয়ান ইজ 7,800, যেটা হচ্ছে সেমি ফিনিশড গুডস বা ওয়ার্ক ইন প্রোগ্রেস। এই তিনটেকে পরপর আমাকে যোগ করে বসিয়ে নিতে হবে একটুখানি, কত হচ্ছে দেখে নিই একবার চেক করে। 16,200 প্লাস 18,100 প্লাস 7,800, মানে টোটালটা আসছে 42,100। এটা আমার ক্লোজিং স্টক পড়ে আছে, র ম্যাটেরিয়াল আর কি ওয়ার্ক ইন প্রোগ্রেস সব কিছু মিলিয়ে মিশিয়ে। আচ্ছা, নেক্সট চলে আসবো আমরা ডেটর অ্যাকাউন্টে। ডেটর কত টাকা বলেছিল দেখে নিই অঙ্কের মধ্যে একবার, ডেবিট দিকে থাকবে 24,000 টাকা, ফার্স্ট ঘরে লিখে নেব 24,000, এর থেকে বাদ দেবো হচ্ছে প্রভিশনটা, প্রভিশন ফর ব্যাড ডেটস। কত টাকা ওরা এখানে প্রভিশন চার্জ করেছিল অ্যাকচুয়ালি এবছর? প্রভিশন চার্জ করেছিল 1,672। কোথায় করেছিল মনে না পড়লে একটু আগের অ্যাকাউন্টে দেখিয়ে দিই, এই যেখানে প্রভিশন ফর ডাউটফুল ডেটস 1,672 রয়েছে, সেটা ডেটার থেকে বাদ দিতে হয়, নর্মাল প্রতিটা অঙ্কেই করে আসছি, সেই কাজটাই করব, 22,328 হয়ে গেল। আচ্ছা, এরপর চলে আসি বিলস রিসিভেবলে, ওইদিকে লায়াবিলিটির দিকে বিলস পেয়েবেলটা লিখেছিলাম, এই যে বিলস পেয়েবেল, এটা একটা লায়াবিলিটি ছিল, আর বিলের টাকা আমি রিসিভ করবো ইন ফিউচার, দ্যাটস ওয়াই এটা একটা অ্যাসেট হিসেবে আমরা ট্রিট করছি বিলস রিসিভেবলটাকে। 15,000 যা বলেছিল ধরে বসিয়ে দেবো, আর ছিল হচ্ছে ক্যাশ অ্যাট ব্যাঙ্ক ডেবিট সাইডে, ভালো করে অঙ্কটা খেয়াল করে না কোয়েশ্চেনটা, ক্যাশ অ্যাট ব্যাঙ্ক 17,000 বলে দিয়েছিল, তো ক্যাশ 17,000 বলে দিলাম। এবার ব্যালেন্সিং করে নিতে হবে, ব্যালেন্স শিট যেটা নিয়ম, দুদিকটা মিলে যাওয়ার কথা, আমরা একটু কাউন্টার করে চেক করে নিয়ে দেখবো, তোর একটু ক্যালকুলেটারে যোগ করে নিস, আই থিঙ্ক আমারটা ঠিকই আছে, তা একবার করে দেখি ফাইনাল আর কি শিওর হওয়ার জন্য। ডেবিট দিকটা তো পেয়ে যাচ্ছি 1,68,678, আচ্ছা, এবার ক্রেডিট দিকটা সেম আসে কিনা, ক্রেডিট তো না মানে অ্যাসেট সাইডটা দেখে নিই একবার চেক করে। এটা পাচ্ছি আমরা 1,68,678, তাহলে পুরোপুরি অঙ্কটা আমাদের মিলে গিয়েছে। একবার থরলি রিভাইজ মেরে আসি, ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্টের মধ্যে আমরা কি পাঠাবো, এখানে আমরা পাঠাবো ফ্যাক্টরি রিলেটেড এক্সপেন্সেস অ্যান্ড ইনকাম, ডাইরেক্ট এক্সপেন্সেসগুলো। আর তাহলে পরে ট্রেডিং অ্যাকাউন্টে কি থাকবে, এখানেও কাইন্ড অফ ডাইরেক্ট মানে সেলস রিলেটেড জিনিসপত্রগুলো, আর ফিনিশড গুডস এইটার হচ্ছে ওপেনিং স্টক আর হচ্ছে ক্লোজিং স্টক, এই কটা জিনিস নিয়ে আমাদের হচ্ছে ট্রেডিং অ্যাকাউন্টটা তৈরি হচ্ছে। তারপর প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে কি হয়, যেটা প্রতিটা অঙ্কের নিয়ম, এখানে আমরা ইনডাইরেক্ট
এক্সপেন্সেসগুলোকে ট্রান্সফার করে থাকি, এক্সপেন্সেস আর ইনকাম আর কি, ডেবিট দিকে এক্সপেন্স, ক্রেডিট দিকে ইনকাম, এগুলো ট্রান্সফার করি। এবার সেখান থেকে আমরা পেয়ে যাই একটা নেট প্রফিট, এই যে নেট প্রফিটটা, এই নেট প্রফিটটাকে আমরা ক্যাপিটালের সাথে অ্যাড করে দিই। এখানে যেমন অ্যাড করে নিয়েছি 38,778, যোগ করে নিই, ক্যাপিটালের ফাইনাল ফিগারটা পেয়ে যাব। এবার অ্যাডজাস্টমেন্টগুলো থরলি একটুখানি পড়ে নিতে হবে, পড়ে নিয়ে যেগুলো যেগুলো আমরা ওখানে ওই অ্যাকাউন্টগুলোতে বসিয়ে দিয়েছি সেগুলোর যদি কোনো কাউন্টার পার্ট আমাদের এখানে বসাতে হয়, যেহেতু অ্যাডজাস্টমেন্ট যে কোনো দু জায়গায় যায়, বারবার বলছি, সেটা খেয়াল রাখতে হবে সে দু জায়গায় বসিয়েছি কিনা। তো আমরা এখানে প্রতিটাই ডেপ্রিসিয়েশন করেছিলাম সেগুলোও বসিয়েছি, ক্লোজিং স্টক এনেছিলাম সেগুলো অ্যাডজাস্টমেন্টটা ছিল এখানে ব্যালেন্স শিটে বসিয়ে দিয়েছি। এগুলো করে মোটামুটি দু জায়গায় বসানোর টাস্কটা কমপ্লিট করে ফেলেছি। এইভাবে ব্যালেন্স শিটটা হয়ে গিয়েছে, ম্যাচ করে গিয়েছে আমাদের। যদি এই অঙ্কটার কোনো পার্টিকুলার পার্টে বুঝতে সমস্যা হয় তাহলে একটুখানি আমার থেকে জেনে নিতে হবে, যেদিনকে পরীক্ষা দিতে আসবি বুধবার সেদিনকে একটুখানি জেনে নিবি যে এই জায়গাটাতে এই পোর্শনটা বুঝতে পারিনি, তো এটা আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। পড়ে থাকলো কিছু ইউনিক টাইপের অ্যাডজাস্টমেন্টস, সেই ইউনিক টাইপের অ্যাডজাস্টমেন্ট শুধু সেইগুলোকে নিয়ে একটা পার্টিকুলার ভিডিও দিয়ে দেবো আমি, যেখানে 10টা অ্যাডজাস্টমেন্ট নিয়ে আমরা ডিসকাস করবো। এটা কালকেই দেওয়ার চেষ্টা করছি, রাত্রিবেলা পরীক্ষার আগে পেয়ে যাবি। তো অনেক রাত হয়েছে, ঘুম পাচ্ছে, এখন ভিডিওটা এখানেই এন্ড করছি। একটু চেক করে নিস, সময় নষ্ট করে একটু ফাস্ট ফরওয়ার্ড করে 41 মিনিটের একটা ভিডিও আছে, যেই জায়গাটা মনে হচ্ছে বুঝতে পারছিস না একটু স্লো করে দেখে নিবি, মানে নর্মাল স্পিডে। আর যেই জায়গাগুলো মনে হচ্ছে বুঝে যাবো, কোনো চাপ নেই, জাস্ট দেখে বসাতে হবে, সেই জায়গাটা একটু ভালো করে শান্তি মাথায় ঠান্ডা মাথায় দেখে নিবি। তারপরেও না বুঝলে অফলাইন ক্লাসে এসে একটু ডাউটগুলো ক্লিয়ার করে নিতে হবে, ব্যাস। বলবো আমি অঙ্কটাকে না দেখে ট্রাই করতে, কোয়েশ্চেনটা আমি সেপারেটলি আপলোড করে দিচ্ছি, এটা একটা সিএর অঙ্ক, তো স্ট্যান্ডার্ড তো ভালোই অঙ্কটার আর কি, না ন্যাচারাল ব্যাপার সেটা হবেই। তো একটু এই অঙ্কটা যদি প্র্যাকটিস করতে পারিস নিজেদের খুব উপকার হবে। আর তার সাথে সলিউশনটা চেক করে নিতে পারলে, সলিউশন তো করেই দিলাম আমি, লাইভ সলিউশন করলাম, কোথায় কোনটা বসিয়েছি, কেন করেছি, যতটা সম্ভব লজিক দিয়ে বোঝানো যায় বোঝানোর চেষ্টা করে দিয়েছি। তা আজকে এই পর্যন্তই থাকলো, গুড নাইট সবাইকে। একটু ভিডিওটা দেখে নিস, তাহলেই হবে।